সাদি আর শ্যাম্পুর বোতলটা এগিয়ে দেয় না। রুম থেকে কোনো সারা শব্দ শোনা যাচ্ছে না। ভীষণ বিরক্ত লাগে ছোঁয়ার। একটা শিশু বিপদে পড়েছে, তাকে হেল্প করা কি একটা বুইড়া খাটাস পোলার কাজ না? সাধু শুনতে পাচ্ছেন, তবুও কোনো সারা শব্দ নেই। বাধ্য হয়ে ছোঁয়া শ্যাম্পু ছাড়াই গোসলটা সেরে নেয়। শাড়ি পরতে অভ্যস্ত নয় ছোঁয়া, আগে কখনো শাড়ি পরেও নি। বিয়ের দিন কাকিমা পরিয়ে দিয়েছিল, কিভাবে পরিয়েছে সেটাও খেয়াল করেনি ছোঁয়া। কেননা তখন সোয়ার ভীষণ মন খারাপ ছিল। এই লোকটাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না তার। ঘটা করে বিয়ে হয়নি ছোয়ার, গ্রামের মেয়ে, একটা বোন আর বাবা মা, এই তো সোয়ার পরিবার। গ্রামের বাজারে একটা কাপড়ের দোকান আছে সোয়ার বাবার, সেই দোকান করেই চলে সংসার। মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের কাছে মেয়ে মানে বোঝা। বয়স 15তে পা দিতে না দিতেই বিয়ের তোড়জোড় শুরু করে দেয় তারা। সোয়ার বড় বোন অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। এই মেয়ের বিয়ে দিতে পারছে না তারা। যেখান থেকেই দেখতে আসে, দেখে পছন্দ হয়, কিন্তু আর কোনো খবর থাকে না। সাদির বাবা মাঝে মধ্যে গ্রামে যায়, ওখানেই তার বাড়ি ছিল আগে। এখন অবশ্য কেউ থাকে না সেখানে। তিনি মাঝে মধ্যে গিয়ে বাবার খবরটা দেখে আসেন। সেদিনও গ্রামে গেছিল। সোয়ার বড় বোন সিমিকে দেখে বেশ ভালো লেগেছিল ওনার। সেই দিনই মিষ্টি ফলে বাড়িতে ভরে গিয়েছিল। সোয়ার বাবা মায়ের খুশি আর দেখে কে। খুশিতে লাফাতে লাফাতে বিয়েতে হ্যাঁ বলে দেন তারা। সিমিকে না জানিয়েই সাদির বাবা বলে দেয় শুক্রবারে তিনি ঘরোয়াভাবে বিয়ে দিয়ে বউ নিয়ে যাবেন। সেই কথাই সই। সিমি এই কথা জানার পর কোনো রিয়েক্ট করে না, এমনকি ছেলের ছবিও দেখতে চায় না। অতঃপর শুক্রবারে বরযাত্রী চলে আসার পরই সিমি বাড়ি থেকে চলে যায়। বরযাত্রী বলতে 10 জন আসে। শফিক চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন। তাকে সবটা বলে সোয়ার বাবা। তিনি কিছুক্ষণ ভেবেচিন্তে সোয়ার সাথে বিয়ের কথা বলেন, আর ঘটনাটা কাউকে জানাতে নিষেধ করেন, কারণ তিনি বাড়ির কাউকেই সিমির ছবি দেখাননি। গোসল সেরে কোনো রকমের শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোয়া, আর সামনেই শাশুড়িকে কড়া চোখে তাকিয়ে থাকতে দেখে ছোঁয়া শুকনো ঢোক গিলে নেয়। এই মহিলা আবার রেগে গেছে কেন? সোয়া কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে ওয়াশরুমের সামনে আগানোর সাহস পাচ্ছে না। শুকনো একটা ঢোক গিলে ছোঁয়া। ওখানে দাঁড়িয়ে আছো কেন? কর্কশ গলায় বলে ছোঁয়া। না মানে আমি কিছু। ছোঁয়া আমতা 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 করে বলে চলে যায়। না মানে আমি কি স্বামীর নাম মুখে নিতে নেই জানো না তুমি? সোয়া ফোঁস করে শ্বাস নেয়। শাশুড়ি, আপনি না তখন আমি আপনার ছেলের নাম জানি না বলে বকলেন, তাহলে এখন কেন বকছেন? আমি তো আমার জামাইয়ের নাম জানি, মিস্টার সাদু। ছোঁয়া শাশুড়ির দিকে এগিয়ে আসতে আসতে কথাটা বলে। কথা শেষ হওয়ার সাথে সাথে ধাপ করে পড়ে যায় সোয়া কাপড়ের সাথে বেঁধে। কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে সাদি ব্যালকনি থেকে রুমে আসে। শাশুড়ি বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। আল্লাহ গো, কোমরটা গেল গো, এখন আমাকে কে দেখবে? ও মা গো, তোমার মেয়ের কোমর ভেঙে গেছে, আর জীবনেও তোমার মেয়ের বিয়ে হবে না গো। সোয়ার কান্না করতে করতে প্রলাপ বকতে থাকা দেখে শাশুড়ি থ মেরে দাঁড়িয়ে আছে। কি বলছে এই মেয়ে? শাট আপ! সাদি একটা ধমক দেয়। কেঁপে ওঠে ছোঁয়া। এক ধমকেই চুপসে যায় সে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। শাশুড়ি ব্রু কুচকে সাদির দিকে তাকিয়ে আছে। যে যেটায় কমফোর্টেবল নয় তাকে সেটা পড়তে কেন বলো তুমি মা? সাদি মায়ের দিকে তাকিয়ে কথাটা বলল। কেন বলবো না? শাড়ি পরতে না পারলে বিয়ে করেছে কেন? গম্ভীর গলায় বললেন উনি। ও তো ইচ্ছে করে আমায় গলায় ঝুলে পড়েনি মা, তোমরাই তো ওকে এনেছ। বিয়ে দেবে না আমায়, দিব্যি দিয়ে বিয়ে করালে ওর দোষ কোথায়? তোমরা দিব্যি টিব্যি দিয়ে বিয়ে করিয়েছ, ওকেও নিশ্চয়ই ওর ফ্যামিলি ট্র্যাপে ফেলে বিয়ে দিয়েছে। এইটুকু বাচ্চা মেয়ে বিয়ের কি বোঝে? চিৎকার করে বলে সাদি। সাবিনা বেগম ছেলের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছেন না। সাদি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তোমরা ওকে এই বাড়িতে এনেছো
তো তোমরাই দায়িত্ব ওর কাঁধে দিয়ে ওকে মানিয়ে নাও, তোরও তো দায়িত্ব ওকে তোলার। সাবিনা বেগম বুকে হাত গুজে বলে, আমার কোনো দায়িত্ব নেই। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি মেনে নিতে পারছি না, সময় চাই আমার। তো আমারও সময় নাই, তাহলে ওকে ওর বাড়িতে দিয়ে এসো, সাদি বিরক্ত হয়ে বলে। সোয়া কাঁদো কাঁদো ফেস করে দুজনের কথা শুনছে। এই মহিলা তো সাংঘাতিক, ছেলেকেও যেইভাবে কথা শোনায় আমাকেও ঠিক তেমনি। কথা শোনানোটাই যেন মহিলাটির একমাত্র কাজ। এ নিয়েও আমি খাবো, অফিসে যেতে হবে। তোমাদের মেলা ড্রামা শেষ হলে খেতে দিয়ে যাও আমায়, তা না হলে আমি রান্না করেই খাচ্ছি। বিছানায় বসে বলে সাদি, তোর পিচ্ছি বউকে ঠিকঠাক শাড়ি পরিয়ে নিচে নিয়ে আয়, আমি ভাত বেড়ে দিচ্ছি। সোয়ার দিকে এক পলক তাকিয়ে চলে যায় উনি। সোয়া উঠে দাঁড়ানোর চেষ্টা করে আবারও শাড়িতে বেঁধে পড়ে যায়। সাদি এবার বেশ বিরক্ত, প্রতিবন্ধী নাকি তুমি? সাদির এরকম প্রশ্নে হকচকিয়ে ওঠে সোয়া। ছোট ছোট চোখ করে তাকায় সাদিরের দিকে। সাদি রুমে থাকা টিভিতে শাড়ি পরার ভিডিও ওপেন করে দেয়। আই হোপ এবার পারবে বলেই চলে যায়। সাদির চুলগুলো ভেজা, গোসল করলো কোথায়? সাদির উপর ক্রাশ খায় ছোঁয়া। লোকটার রাগি রাগি গলায় কথাগুলো দারুণ লাগে। ছোঁয়া বুকের বাঁ পাশে হাত দিয়ে মুচকি হাসে। ভালোবাসার অনুভূতি কেমন হয় জানা নেই ছোঁয়ার, প্রেমে পড়ার বয়সটা এটা। আর এই বয়সে বিয়ে হয়ে গেছে ওর, তাই ভালোবাসা, ক্রাশ, ভালো লাগা এসব বোঝে না সে। তবে এটা বুঝতে পারছে এই গোমরামুখ লোকটাকে খুব ভালো লেগেছে তার, যাকে বলে মারাত্মক ভালো লাগা। এবার ভিডিও দেখে দেখে শাড়ি পরে নেয় ছোঁয়া। কোমরে কিছুটা ব্যথা পেয়েছে, শাড়ি পরতে গিয়ে সেটা আঁচ করতে পারে সোয়া। সোয়া শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে। খুব খিদে পেয়েছে, তবুও খেতে বসার সাহস পাচ্ছে না। শাশুড়ি কি বলবে না কি বলবে। সাদি করলার জুস খেয়ে নিয়েছে পুরো 1 গ্লাস, আর এখন করলা ভাজি দিয়ে রুটি খাচ্ছে। সোয়া আর চোখে সাদিরের খাওয়া দেখছে। লোকটার খাওয়ার স্টাইলটাও দারুণ। সাদি ছোঁয়াকে সাথে নিয়ে যা, এখানকার একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়ে তারপর অফিসে চলে যাস। সাদির বাবার মুখে খাবার পুরে বলে, সাগর, তনু, তোরা ওকে ভর্তি করিয়ে দিয়ে আসবি, আর আসার সময় 2টো ফিটার কিনে নিয়ে আসিস। সাদি খেতে খেতে বলে, ওমা, আপনি ফিটার খাবেন নাকি? ছোঁয়া বোকার মতো সাদিকে প্রশ্নটা করে। ছোঁয়ার কথা শুনে সবাই মুখে টিপে টিপে হাসে। সাদির কটমট চোখে ছোঁয়ার দিকে তাকায়। সাথে কস্টিপ নিয়ে আসিস, দাঁতে দাঁত চেপে বলে ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে তারপর বেরিয়ে যায় সাদি। এই লোকটা এমন কেন, একদম অন্যরকম। সোয়া মনে মনে কথাগুলো বলে। তনু আর সাগরের সাথে সোয়া বেরিয়ে পড়ে ভর্তি হতে। টেনে ভর্তি হবে ও। আজকে আবারও সাহস করে ওই ধবধবে সাদা রুমের কাভার থেকে কালো জিন্স আর গোলাপি টপস নিয়ে পরে নিয়েছে সে। সাধু বকলে বকবে, কিন্তু এই শাড়ি পরে স্কুলে যাওয়া সম্ভব না। শাশুড়ি তনুকে বলে দিয়েছে ফেরার পথে সোয়ার জন্য কিছু ড্রেস নিতে, আর সোয়াকে পার্লারে নিয়ে নাক ফুটো করে নিতে। সোয়া ভয়ে কাচুমাচু হয়ে আছে। কান ফুটো করার সময় প্রচণ্ড ব্যথা পেয়েছিল, এখনও নিশ্চয়ই আবারও ব্যথা পাবে সে। সাদা কুকুরটাকে নিজের সাথে নিয়ে এসেছে সোয়া। ঘরটা যেহেতু ওর, তাহলে ঘরের সব জিনিসগুলোও ওর। 10 মিনিট পরেই স্কুলের কাছে পৌঁছে যায় ওরা। ইয়া বড় মাঠ। সোয়া আগে যে স্কুলে পড়তো সেখানে কোনো মাঠ ছিল না, আর এরকম বিল্ডিংও ছিল না, টিনের স্কুল ছিল। এত বড় মাঠ আর এত বড় স্কুল দেখে সোয়া খুশিতে লাফিয়ে ওঠে। তনু সোয়ার হাতটা শক্ত করে ধরে আছে, এই যেরকম ছটফট করছে, যে কোনো মুহূর্তে এদিক সেদিক চলে যেতে পারে। সাগর তনুর হাতটা শক্ত করে ধরেছে, আর কুকুরটাকে গাড়িতেই রেখে এসেছে ওরা। সাদির চেনা এই স্কুলের হেডমাস্টার ফোন করে আগেই সব জানিয়েছিল, তাই ভর্তি করতে বেশি সময় লাগলো না। ভর্তি শেষে তনু আর ছোঁয়া বায়না করে ফুচকা খাবে। সাগর ডিরেক্ট না করে দেয়, কে শোনে কার কথা।
দুজন দৌড়ে গিয়ে ফুচকার স্টলে বসে পড়ে। মামা, বেশি করে ঝাল দিয়ে 4 প্লেট ফুচকা দিন তো। কথাটা বলল সোয়া। 4 প্লেট কেন? আমি খাবো না এসব, নাক ছিটকে বলে সাগর। তোকে কে দিবে? 4 প্লেট তো আমাদের দুজনের জন্যই। তনু মুখ বাঁকিয়ে বলে। সাগর খানিকটা লজ্জা পায়। ফুচকা দিতেই দৌড়াদৌড়ি দুই মহারানীর পাল্লা করে ফুচকা খাচ্ছে। নাকের জল চোখের জল এক হয়ে গেছে, তবুও তাদের থামাথামির নাম নেই। সাগর বেশ বিরক্ত হয়, উঠে যায় দোকানের কাছ থেকে এবং পানির বোতল নিয়ে আসে। ফিরে এসে দেখে দুজন শশা খাচ্ছে ঝাল কমানোর জন্য। সাগর ওদের হাতে পানি দেয়। এত ঝাল খাওয়ার কি দরকার ছিল বলতো? দরকার আছে ভাইয়া, ফুচকা খাওয়ার মজাই তো এটা। নাকের পানি চোখের পানি যদি ফুচকার সাথে না মিশে তাহলে সেটা মজা লাগে না তো। সোহাই হেসে বলে। তনুও তার সাথে তাল মিলায়। ভাগ্যিস ভাইয়ার সাথে নেই, থাকলে তোমার কথা শুনে কি বলতো জানো? জানি, আপনার ভাইয়া হলো একটা আস্ত করলার বস্তা। তার মুখ দিয়ে তেতো কথাই তো বের হবে বলো। তিনজনে হেসে ফেলে। কিছু কেনাকাটা করে বাড়ি ফিরে আসে ওরা। নাক ফুটো করার কথা ভুলেই গেছে। সোয়া রুমে আসতে দেখে সিমির কল। মুখে হাসি ফুটে ওঠে সোয়ার। আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস রে? আমিও ভালো। বিয়েটা কেন করলে না বলো তো? বড়টা খুব স্মার্ট ছিল তো। আমার কিন্তু দারুণ লাগে। পছন্দ হয়েছে? সিমি আলতো হেসে বলে। খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, তুই তো খুঁতখুঁতানি মেয়ে, ভেবেছিলাম আবার যদি পছন্দ না হয়। তুমি কোথায় এখন? আমি বাড়িতে। কবে আসলে? তোর বিদায়ের পরেই বাড়িতে ফিরে এসেছি। এমনটা করার খুব দরকার ছিল তোমার? ছিল। জানো আপনি, এই বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, 3 বছর হবে হয়তো, বা তার কমও হতে পারে। নাম পরি। পরির চোখ, হাসি, হাঁটা সবটাই কেমন জানি তোমার মতো। ছোঁয়ার কথা শুনে চমকে ওঠে সিমি। বুকের ভেতর চিনচিন করে ওঠে। তাই নাকি? নিজেকে স্বাভাবিক করে বলে সিমি। বাচ্চাটার মা নেই? আমাকে মাম্মাম বলে ডাকে। মা নেই শুনে সিমির বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। মনে পড়ে যায় কিছু ঘৃণ্য স্মৃতি। চোখ দুটো টলমল করে ওঠে। বাবাও নেই বোধহয়। বাবা নেই কেন? সিমির হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে কথাটা বলে। 2 দিন পার হয়ে গেছে, তারপর বাবাকে দেখেনি। বাচ্চাটা খুব একারে। ছোঁয়া মন খারাপ করে বলে, আমাকে একবার দেখাবি? বাবা আমাকে নিতে আসলে আমি পরীকে নিয়েই যাব। তারপর আরও কিছুক্ষণ তারা কথা বলে ফোন রেখে দেয়। এদিকে সিমি ভাবতে থাকে বাচ্চাটার কথা। বিআরটিসি কোম্পানিতে এমডি পদে জয়েন করেছে সাদি। নিজের কেবিনে চোখ বন্ধ করে বসে আছে, তেমন কাজ নেই। বাড়ি চলে যেতে চেয়েছিল কিন্তু বস যেতে দেয়নি। মে আই কামিন? ইয়েস কামিন। চোখ বন্ধ রেখেই বলে সাদি। দোস্ত, আই এম ইন লাভ। আবির এক প্রকার দৌড়ে এসে বলে। সাদির চোখ ছোট ছোট করে তাকায় আবিরের দিকে। তোর আর আমার মধ্যে এরকম সম্পর্ক না যে তোর এরকম কথা শুনে আমি খুশিতে লাফিয়ে উঠব। সাদি বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে, ও তাই তো, কিন্তু কি করব বলতো? আমি আবার তোকে না জেনে কিছু থাকতে পারি না। পাকা হেসে বলে আবির। আমার বোনের থেকেও দূরে থাকবি, ইটস মাই ওয়ার্নিং। আঙুল তুলে চোয়াল শক্ত করে বলে সাদি। কুল কুল। সাদির আঙুলটা নামিয়ে দিয়ে বলে আবিরকে, তোর বোনকে আমার ভালো লাগে না, একদম তোর মতো। আমি তো ওই পিচ্ছিটার প্রেমে পড়েছি। বুকের বাঁ পাশে হাত দিয়ে বলে আবির। সাদি উঠে দাঁড়ায়, রেগে মাথা ফেটে যাচ্ছে। ইলেকশনে দাঁড়াচ্ছি, বিপুল ভোটে পাশ করব, আর তার আগেই পিচ্ছিটাকে। সাদি ফোনটা হাতে নিয়ে হনহনিয়ে বেরিয়ে যায়। আর কিছু শোনার নেই ওর। সোয়া পরীকে খাইয়ে দিচ্ছে। পরী ফোনে গেমস খেলছে আর খাচ্ছে। আচ্ছা সোনা, তোমার বাবাকে? সোয়া পরীকে প্রশ্ন করে। পরী ফোন থেকে মুখ তুলে সোয়ার দিকে তাকায়। আমার বাবার নাম সিফাত। আমলা,
বাবার নাম সিফাত। আলো পাপার নাম পাদি। সোয়া খিলখিল করে হেসে ওঠে। সাদি উচ্চারণ করতে পারেনি পরি। সোয়াকে হাসতে দেখে পরিও হাসে। আবার বলো মা। পাদি পাদি পাদি। পরি বলতেই থাকে আর ছোঁয়া হাসতেই থাকে। তখনই হুড়মুড় করে রুমে ঢুকে যায় সাদি। দুজনেই হঠাৎ চুপসে যায়, কারণ সাদির চুলগুলো এলোমেলো, শার্টের পিন খুলে গেছে এক পাশে, চোখ দুটো টকটক লাল হয়ে আছে। ছোঁয়ার মুখের ওপর একটা শপিং ব্যাগ ছুঁড়ে মারে সাদি। ছোঁয়া চমকে ওঠে। বোরকা ছাড়া যেন এক পাও বাড়ির বাইরে না যায়, তা না হলে পা কেটে রেখে দেবে। ইডিয়েট একটা, বলেই আবার গটগট করে ওয়াশরুমে ঢুকে পড়ে। ছোঁয়া আর পরি ওর মুখের চাওয়াচাই করে। কি হলো ব্যাপারটা? পাপা বকলো কেন? ছোঁয়াকে প্রশ্ন করে পড়ে। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। এটাকে বকা বলে না মা, এটাকে বলে টর্নেডো। ছোটখাটো একটা ঘূর্ণিঝড় বয়ে গেল। বুকে হাত দিয়ে জোরে শ্বাস নিয়ে বলে ছোঁয়া, মা আবার তোমার পাপার নামটা বলো তো। পাদি পাদি পাদি। এই নাম তোমায় কে শিখিয়েছে সোনা? সাদির কোমরে হাত দিয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে মুখে পানি। সোয়া শুকনো ঢোক গিলে, এবার কি হবে? বলো মা, কে শিখিয়েছে? মাম মাম বলে পৌড়ি এক দৌড় দেয়। সোয়া চোখ পাকিয়ে পড়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পরি তো পালিয়ে গেল, এখন ও কি করবে? কোথায় পালাবে? সাদির দিকে তাকানোর সাহসও ওর নেই। আস্তে করে খাবারের থালাটা বিছানায় নামিয়ে এক দৌড় দিতে যায় ছোঁয়া, কিন্তু দৌড় দেওয়ার আগেই ঠাস করে পড়ে যায়। সাদি ফোঁস করে শ্বাস নেয়। আমার নাম কি? ছোঁয়ার দিকে এগোতে এগোতে বলে সাদি। ছোঁয়ার বুক টিপ টিপ করছে। এই লোকটার চেহারা দেখলেই ভয়েরা দল বেঁধে হাজির হয়। কি নাম আমার বলো তো আরেকবার, ধমক দিয়ে বলে সাদি। সোয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। প্রতিবন্ধী নাকি তুমি? যখন তখন দেখে ধাপ ধাপ করে পড়ে যাও। বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে সাদি। হ্যাঁ আমি প্রতিবন্ধী। তো একটা প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিন না। গাল ফুলিয়ে বলে ছোঁয়া। ডিসগাস্টিং। মাম্মামকে আবল তাবল নাম শেখালে ওয়াশরুমে ভরে রাখবো তোমার। ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে বলে সাদি। আমি ওকে শেখাইনি, ও একাই এইসব বলছে। মুখ টিপে হাসে ছোঁয়া। বাদরামি পছন্দ না আমার। ছোঁয়া হাত এগিয়ে দেয়। ধরুন। সাদি ব্রু কুচকে তাকায় ছোঁয়ার দিকে। হোয়াট? বাংলা বোঝেন না? আমি পড়ে গেছি তাই হাত এগিয়ে দিলাম। এখন আপনি আমার হাতটা ধরে টেনে তুলুন। ভীষণ রাগ দেখিয়ে বলে ছোঁয়া। তোমার মনে হয় এটা আমি করব? তাচ্ছিল্য করে বলে সাদি। মনে হওয়ার কিছু নেই, আপনি আমাকে টেনে তুলবেন এটাই স্বাভাবিক। কনফিডেন্স ভালো না। সাদি ব্যালকনির দিকে পা বাড়ায়। ছোঁয়া মিষ্টি করে হাসে। সাধু বেবি প্লিজ তোলেন না আমায়। ন্যাকামো করে বেশ খানিকটা জোরে বলে ছোঁয়া। সাদি দাঁড়িয়ে যায়, ব্রু কুচকে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়াকে দাঁত কেলানো দেখে দাঁত কটমট করে তাকায় ও। এই মেয়ে, তোমাকে তো আমি। সাদি এগিয়ে যায় ছোঁয়ার দিকে। ছোঁয়ার গলার দিকে দুই হাত বাড়ায়, দাঁতে দাঁত চেপে, গলা চেপে ধরার জন্য। ছোঁয়া সাদির দুই হাত মুঠো করে ধরে উঠে দাঁড়ায়। সাদি বেবাচাকা হয়ে যায়। থ্যাংক ইউ আমার নাদুস নুদুস কুলুমুলু কিউট সুইট সাধু বেবি। সাদির গাল টেনে দিয়ে বলে ছোঁয়া। সাদি বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। এই মেয়েটা তো আস্ত শয়তানের আড্ডি। সাদিকে কিছু বলার সুযোগ না দিয়ে তাড়াহুড়ো করে চলে যায় ছোঁয়া। সাদি এখনো বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। আস্ত একটা শয়তানকে তুলে এনেছে বাবা। সাদি দাঁতে দাঁত চেপে বলে। শাশুড়ি আর কাকি দুইজনেই রান্না করছে। সাগর তন্নুর ঘরে গেছে। পরি গেমস খেলছে। কুকুর বিড়াল বাগানে খেলাধুলা করছে। এখন ছোঁয়া একা, কি করবে বুঝতে পারছে না। কিচেনে গেলে শাশুড়ি একগাদা কাজ ধরিয়ে দিবে। কাজ করতে একদম ভালো লাগে না ছোঁয়ার।
তাই পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির সামনেই বাগান, সেখানে নানা রকম গাছ আছে, সবে আমে আটি ধরেছে, এখনো শক্ত হয়নি। লঙ্কা গুঁজো আর লবণ দিয়ে খেতে দারুণ লাগবে। ছোঁয়া এক দৌড়ে আম গাছের কাছে চলে যায়, ওড়না গাছের গোড়ায় রেখে হুড়মুড় করে গাছে উঠে পড়ে। সাদির রুমের ব্যালকনি থেকে স্পষ্ট দেখা যায় গাছটা। সাদি ব্যালকনিতে বসে ফোনে কারো সাথে কথা বলছে আর ব্ল্যাক কফি খাচ্ছে। সাধু বেবি, আম খাবেন? সাধু এদিক ওদিক তাকায়, কথাটা কে বলল? কথাগুলো আকাশের দিক থেকে ভেসে আসছে, কিন্তু বাদরটাকে দেখতে পাচ্ছে না সে। পরে কল করছে বলে সাদি ফোন রেখে দেয়। সাধু বেবি, আমি আম গাছে, এই যে সোজা তাকান। সাদি সোয়ার কথা মতো সোজা তাকায়, দেখে গাছের সবচেয়ে উঁচু ডালটায় সোয়া বসে আছে। সাদি তাকাতেই সবগুলো দাঁত বের করে হাসে সোয়া। বাহাদুর। সাদি বিড়বিড় করে বলে, সাধু দুপুরে কি খাবি রে? সাবিনা বেগম শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে ব্যালকনিতে আসে। সাদি মায়ের দিকে এক পলক তাকায়। কি খাবি দুপুরে? আর তোর বউ কোথায় রে? গম্ভীর গলায় বলে উনি। শাশুড়ি, আমি এখানে। আম গাছ থেকে হাত নেড়ে বলে ছোঁয়া। সাবিনা বেগম সেদিকে তাকিয়ে চমকে ওঠেন। তুমি তুমি ওখানে কি করো? পড়ে গেলে তো হাত পা আস্ত থাকবে না। বিচলিত হয়েও বলেন উনি। আম খাবেন? তরতর কাঁচা আম। দরজার পাল্লার চাপ দিয়ে ভেঙে লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে মেখে তাতে আম ডুবিয়ে খেতে যা লাগে না, আমার তো জিভে পানি চলে আসছে। সোয়া আমে একটা কামড় দিয়ে বলে। সাবিনা বেগম চোখ পাকিয়ে তাকায়। চৌধুরী পরিবারের বড় বউ? শাশুড়ি, পরের টুকু আমি বলছি, এই ডায়লগ আমার মুখস্থ। শোনো মেয়ে, চৌধুরী পরিবারের বড় বউ তুমি, এটা ভুলে যেও না। চৌধুরী পরিবারের বউয়েরা কখনো গাছে ওঠে না। কি ঠিক আছে না মাম্মি? সাদি একবার মায়ের দিকে তাকাচ্ছে তো একবার সোয়ার দিকে তাকাচ্ছে। এদের ঝগড়া বিরক্ত আর ভালো লাগে না সাদিরের। সাধু, তোর বউকে আমি 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি ও নিচে না নামে তাহলে ওর একদিন কি, তোর যতদিন সময় লাগে, বলেই হনহনিয়ে চলে যায়। সোয়া গোমরা মুখ করে আস্তে আস্তে গাছ থেকে নেমে পড়ে। একটা মানুষের মুখেও রসকস নেই, বেরসকের দল সবাই। দুপুরের খাবার সার্ভ করার দায়িত্বটা ছোঁয়াকে দিয়েছে তার শাশুড়ি। ছোঁয়া সবাইকে খাবার বেড়ে দেয়, যদি এখানে খেতে আসেনি, ওর ভালো লাগছে না। আজকে খাবার টেবিলে ছোঁয়া নতুন একজন মানুষকে আবিষ্কার করলো, তার নাম সিফাত। পরীকে কোলে করে খাচ্ছে সে। পরী বাবাকে এটা সেটা অনেক কথা বলছে, বেচারা একটুও বিরক্ত হচ্ছে না, বরং মাঝে মধ্যে খাওয়া বাদ রেখেও মেয়ের কথা শুনছে। সোয়া মুগ্ধ। আচ্ছা, এত ভালো বর, এত কিউট মেয়ে থাকার পরেও পরীর মা কেন চলে গেল? সোয়ার মনে প্রশ্ন জাগে। সোয়া আর সাধুর মধ্যে কি হয়েছে? শাশুড়ি সোয়াকে জিজ্ঞেস করে। হাত ধরাধরি হয়েছে, সোয়া আনমনে উত্তর দেয়। সাদি তখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল, সোয়ার কথা শুনে আটকে যায়। সিফাত মুখে ভাত পুড়তে যাচ্ছিল, সোয়ার কথা শুনে থেমে যায়। শাশুড়ি আর কাকি শাশুড়ি একে অপরের মুখের দিকে তাকায়। শ্বশুর মশাই কাশি দিয়ে ওঠে। ছোঁয়া সবার দিকে তাকায়। কি হলো, সবাই এমন থেমে গেল কেন? এই মেয়ে, রুমে এসো, সাদি কর্কশ গলায় বলে হনহনিয়ে চলে যায়। ছোঁয়া এখনো ভেবে পাচ্ছে না ও ভুল বলল নাকি সঠিক বলল। সবাই এমন বেশম খেয়ে গেল কেন, আর সাদিক বা রুমে কেন ডাকছে? তবে বেশ বুঝতে পারছে কপালে আজকে শনি আছে। এই মেয়ে, তোমার কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? সাবিনা বেগম সোয়ার হাত ধরে টেনে এক পাশে নিয়ে ফিসফিস করে কথাটা বলে। সোয়া একটু কাচুমাচু হয়ে দাঁড়ায়। আমি কি করলাম? মুখটা কালো করে রিনিয়ে রিনিয়ে বলে। কি করেছো মানে? কি করেছি? আমার ছেলে তোমার হাত ধরেছে, এটা ভাসুর শ্বশুরের সামনে বলতে লজ্জা করলো না তোমার? দাঁতে দাঁত চেপে বললেন তিনি। ও মা, হাত ধরা আবার খারাপ নাকি? কপাল চাপকে সাবিনা বেগম। আমার ছেলে ডাকছে তোমায়, যাও যাও। সোয়া এদিক সেদিক না চেয়ে সোজা চলে গেল। ডাকছে তো শুধুমাত্র বকা দেওয়ার জন্য, ভালো তো আর বাসবে না। আপনি আর আপনার ছেলে দুজনেই একই রকম, কথার সাথে করলার জুস ঝেড়ে দেন বলেই এক দৌড় দেয় ছোঁয়া। না হলে শাশুড়ি এখন চোখ দিয়েই ভর্ষ করে দেবে তাকে। কুত্তা বিলাইয়ের সাথে ধবধবে সাদা রুমে ছোঁয়াকে বন্দি করে রেখেছে সাদি। রুমে ঢোকার সাথে সাথে কোনো কথা না বলেই হাত ধরে টেনে
এই রুমে এনে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছেন করলা সাহেব। সোয়ার রাগ আকাশ ছুঁই ছুঁই, লোকটার কত বড় সাহস সোয়াকে রুমে বন্দি করে রাখে। শালা খবিস, জীবনেও বউ পাবি না। আমার মতো ইনোসেন্ট কিউট সুইট মেয়েকে বন্দি করে রেখেছিস। একবার বের হই, তোর টাক মাথার সবগুলো চুল টেনে টেনে ছিঁড়ব আমি। সোয়ার অদ্ভুত গালি শুনে সাদিক আচুমাচু হয়ে আশেপাশে তাকায়। সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সাদিকের দিকে। আসলে সাদিক অফিসের 2 জন স্টাফ বাড়িতে নিয়ে এসেছে, আর ওদের সাথে এসেছে আবির নামের একটা ছেলে। সাদিক একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে, সেটা দেখবে বলে ওনারা বাড়িতে এসেছেন। যদিও সাদিক ওনাদেরকে বাড়িতে আনার কোনো ইচ্ছা ছিল না, তবু আবির এক প্রকার জোর করে বাড়িতে এসেছে সোয়ার পরিচয় জানবে বলে। তাই সাদিক সোয়াকে রুমে এনে আটকে রেখেছে। ও চায় না সোয়াকে আবির দেখুক। সাদির দাঁতে দাঁত চেপে আর আবির শব্দ করে হেসে ওঠে। বোনকে রুমে বন্দি করে রেখেছ নিশ্চয়ই। আবির একগাল হেসে বলে, গাইস, প্রজেক্ট দেখা শেষ, এবার চলুন আমার সাথে। সাদি ধাপ করে ল্যাপটপ বন্ধ করে দিল। ওমা, যাবো মানে? আন্টি যে বলল লাঞ্চ করে যেতে। আমি আবার আন্টির কথা ফেলতে পারবো না ভাইয়া। আবির আড়মোড়া ভেঙে বিছানায় গা এলিয়ে দিয়ে কথাটা বলল। এদিকে আদিক বিরক্ত হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে এখান থেকে বের করতে হবে, তা না হলে ওই ইডিয়েটটা মান সম্মানের আজকে দফা রফা করে ফেলবে। ওই দজ্জাল শাশুড়ি, তেতো ছেলে, দরজা খুলে দিন। আমার আমগুলো গাছতলায় পড়ে আছে, কেউ কেউ নিয়ে যাবে। সোয়া দরজা ধাক্কাতে ধাক্কাতে আবারও বলে ওঠে। চমকে ওঠে সাদিক। আবিরের হাসিও চওড়া হয়। আমি বরং দরজাটা খুলে দিয়ে আসি বলেই আবির উঠে বসে। সাদিক বড় বড় পা ফেলে দরজা খুলে ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। সোয়া বড় বড় চোখ করে তাকায়, কোমরে হাত দিয়ে দাঁড়ায়। এই যে মিস্টার, সমস্যা কি আপনার? আমাকে এখানে বন্দি করে রেখেছেন কেন? সোয়ার কথা শেষ হওয়ার আগেই সাদিক সোয়ার গলা চেপে ওড়না টেনে নিয়ে হাত বেঁধে দেয়। তারপর কাবাড থেকে কস্টিপ বের করে ছোঁয়ার মুখে লাগিয়ে দেয়। ছোঁয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এটা কি হলো? কুকুর আর বিড়াল বিছানায় আরাম করে বসে দেখছে ছোঁয়াকে। এবার কথা বলো, ইডিয়েট একটা। কমন সেন্স নেই তোমার? ইচ্ছে করছে ঠাটিয়ে চর বসিয়ে দেয়, অরা গলায় বলে সাদিক। সোয়া ব্রু কুচকে শুধু তাকিয়ে আছে। কি পরিমাণ নির্দয় এই লোকটা, ভাবা যায় একবার। সাদিক দীর্ঘ শ্বাস ফেলে আবার দরজা খুলে বেরিয়ে যায়। সোয়া সেদিকে অসহায় চোখ করে তাকিয়ে থাকে। এই ছিল তার কপালে। বাইরে এসে দেখে আবিররা রুমে নেই। নিশ্চয়ই মা নিয়ে গেছেন। থ্যাংক ইউ গড, বড্ড বাচ্চা বেঁচে গেছি। সাদিকও চলে যায়। আপদগুলোকে বাড়ি থেকে বের করতে পারলেই শান্তি। খাবার না খেয়ে বাড়ি থেকে নড়বেই না আবির। সাবিনা বেগম খাবার বেড়ে দিচ্ছেন ওনাদের। সাদিক মুখ বাঁকিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। আবির এদিক ওদিক তাকাচ্ছে, ছোঁয়াকে খুঁজছে, কিন্তু কোথাও নেই মেয়েটা। তাহলে কি এই বাড়িতে থাকে না ও? তাহলে থাকে কোথায়? মনে মনে আওড়াতে থাকে আবির। শ্বশুর শাশুড়ি, আপনি কোথায়, আপনারা কোথায়? চিল্লাতে থাকে সোয়া। সোয়া বাড়ির মেইন দরজা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলে। চমকে ওঠে সাদিক। এই মেয়ে এখানে আসলো কি করে? সাবিনা বেগম ও ব্রু কুচকে তাকায় ছোঁয়ার দিকে। এই মেয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই। আবিরের মুখে হাসি ফুটে ওঠে। সাদিককে সামনে দেখে মুখ বেঞ্চি কাটে ছোঁয়া। সাদিক চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে, তাতে ছোঁয়া পাত্তা দেয় না। আবির খাওয়া দাওয়া বাদ দিয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ছোঁয়া ওড়নায় বেঁধে নিয়ে এসেছে আমগুলো। সাদিক ইচ্ছে করছে এই মেয়েটির মাথা ফাটাতে। তোমার মেয়ে তোমাকে খুঁজছে। বাচ্চা তো, বাচ্চা মেয়ে রেখে এদিক সেদিক ঘোরাঘুরি করে কি করে? কথাটা বলল সাদিক গম্ভীর গলায় বলে। আবিরের মুখটা কালো হয়ে যায়। এইটুকু মেয়ের আবার মেয়ে আছে, ভাবা যায় একবার। 2 দিনে কত শত কল্পনা জল্পনাই না ছিল মনের মধ্যে ছোঁয়াকে নিয়ে। এত বড় ছ্যাঁকা খাবে কে জানতো। ধুর। ছোঁয়া সাদিকে ভেঙচি কেটে সিঁড়ি বেয়ে হনহনিয়ে চলে যায়। সাদিক ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। আবির আর খেতে পারছে না। যা ছ্যাঁকা খেয়েছে তাতে পেট ভরে গেছে। আবির খাচ্ছ না কেন? একটু আগে তো না খেতে পেয়ে মরেই যাচ্ছিলে, দাঁতে দাঁত চেপে বলে সাদিক।
আবির কটমট চোখে তাকায় সাদির দিকে। সত্যিই তো, খাচ্ছ না কেন? খাবারটা কি ভালো লাগছে না? অন্য কিছু বানিয়ে দেব? সাবিনা বেগম বলেন। আবির অপ্রস্তুত হাসে। না না আন্টি, ঠিক আছে, খাচ্ছি তো। মুখে খাবার পুরে বলে আবির। তখনই আবার ছোঁয়া পরীকে কোলে করে নিচে নামে। সাদি চোয়াল শক্ত করে দাঁড়ায়। আবির তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। শাশুড়ি। সাবিনা বেগম চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া মাথা নিচু করে ফেলে। এখানে কেন তুমি? আসলে পরি চিপস খাবে, কিন্তু বাসায় চিপস নেই, তাই ভাবছিলাম দোকান থেকে কিনে নিয়ে আসি। ঋণ নিয়ে বলে ছোঁয়া। আন্টি, ও কে? আবির প্রশ্ন করে। কেন বাবা, ওর সম্পর্কে তুমি কেন জিজ্ঞেস করবে? আর আমিই বলবো বা কেন তোমাকে? সাবিনা বেগম কড়া দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির থমথম খেয়ে যায়। যেমন ছেলে তেমনি তার মা। না মানে আসলে, আবির আমতা আমতা করে বলতেন নেন। মানে আসলে এসব কথা আমার আর শাশুড়ি, আমি বলে দিচ্ছি। সাবিনা বেগমকে থামিয়ে বলে ছোঁয়া। একগাল হেসে এগিয়ে আসে। একরকম মানে আসলে এসব কথা আমার আর আমার ছেলে পছন্দ করে না। এটা চৌধুরী বাড়ি, এই বাড়ি, অর্থাৎ আসলে এসব চলে না। ঠিক আছে না শাশুড়ি? সাদি দীর্ঘশ্বাস ফেলে। শাশুড়ি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। আবির গালে হাত দিয়ে তাকিয়ে আছে। এই মেয়েটার কথা বলার স্টাইলও ভালো লেগে গেছে ওর। এই মেয়ে, তোমার খাওয়া শেষ হলে বিদেয় হও তো এখন, ধমক দিয়ে বলেন সামিনা বেগম। সোয়া চমকে ওঠে। আবির কোনো রকমে হাত ধুয়ে হুট করে বেরিয়ে যায়। সাদি রুমে চলে যায়। এই মেয়ে, তোমার কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? যাও রুমে। বাড়িতে চিপস না থাকলে অন্য কেউ দোকানে যাবে। তোমাকে যেতে কে বলেছে? শাশুড়ির ধমক শুনে সোয়া রুমে চলে যায়। পরি কেঁদে ফেলে। ও ভেবেছে ওকেই বকা দিয়েছে। রাতে রান্না করার ভয়ে ছোঁয়া পরীকে নিয়ে ছাদে চলে যায়। শ্বশুর মশাইয়ের ফোন এসেছে, ছোঁয়ার একটা বাটন ফোন। আজকে শ্বশুরের কাছে বায়না আছে একটা স্মার্টফোন কিনে দেওয়ার জন্য, আর তিনি বলেছে কালকেই কিনে দেবে। ছোঁয়ার কি খুশি কে দেখে। এখন দুজন মিলে কার্টুন দেখবে বলে ঠিক করেছে। আর ছাদে আসার কারণ হলো যাতে কেউ ডিস্টার্ব না করে। রাতের খাবার টেবিলে সবাই উপস্থিত। ছোঁয়া পরীকে নিয়ে একটু আগে নিচে নেমেছে। আর তখনই সাবিনা বেগম ছোঁয়াকে কাজে লাগিয়ে দিয়েছে। শশা কাটতে হচ্ছে ছোঁয়াকে। আর সবার খাওয়া শেষ হলে বাসন মুখেই দিয়ে মাজাবে। দুঃখে কান্না চলে আসে ছোঁয়া। বাড়ি থাকতে একটু কাজ করতে হতো না, মা আর আপি সব কাজ করত। কিন্তু এখানে দাজ্জাল শাশুড়ি একের পর একটা কাজ করিয়ে দিচ্ছে তাকে দিয়ে। সাদি সবাইকে কিছু বলতে চাইছে, তাই খাবার সামনে নিয়ে বসে আছে, খাচ্ছে না। সবাই চলে আসার পর সাদি লম্বা শ্বাস নেয়। বাবা, কিছু বলতে চাইছিস? হ্যাঁ বলবো, খাবার মুখে পুরে দিয়ে বললেন উনি। কালকে সকালে ঢাকা চলে যাব আমি। সে কি রে, মাত্র 3 দিন হলো বাড়িতে এসেছিস আর এখনই ঢাকায় যাবি কেন? কি হয়েছে? সিফাত জিজ্ঞেস করে। আমি ওখানেই থাকবো, এইরকম সস্তার জবে আমার পোষাবে না। আর তোর বউ? সাদির প্লেটে ডাল দিয়ে বলেন সাবিনা বেগম। ও তো অনেক ছোট, সংসারে কিছুই বোঝে না। তুমি না হয় ওকে শেখাও সংসার কিভাবে করতে হয়, শিখে গেলে নিয়ে যাব। মায়ের দিকে তাকিয়ে বলে সাদি। সোয়া এক পাশে দাঁড়িয়ে শুনছে সব। আমিও থাকতে পারবো না ওকে ছাড়া। তুই ওকে শেখাবি কি করে সংসার করতে হয়, শাশুড়ির সাথে গিয়ে কথা বলতে হয়, তারপর এখানে এনে রেখে যাবে। কর্কশ গলায় বলে। মা, তুমি কি শুরু করলে বলবে? বিরক্ত হয়ে বলে সাদি। কিছুই শুরু করিনি। সিফাত কাল চলে যাবে, তুইও চলে যাবে। আর এই বুড়ো মায়ের ঘাড়ে রেখে যাবে তোর ছোট বউকে, আর সিফাতে রেখে দেবে ওর মেয়েকে। আমি কি মানুষ না? আমার কি কোনো শখ আহ্লাদ নেই? ছেলে, ছেলের বউ নিয়ে আমারও সংসার করতে ইচ্ছে করে। সিফাত মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। সত্যি মাকে বলার মতো কিছুই নেই ও। তোমার এসব ইমোশনাল ড্রামা বন্ধ করো তো, জাস্ট বিরক্ত লাগে আমার।
তোমার বড় ছেলেকে বলো তার বউ কোথায় থাকে সেখানে তার মেয়েকে দিয়ে আসতে, তারপর তার সাথে সংসার করো। সাদি হনহনিয়ে চলে যায়। সোলাইমান চৌধুরী স্ত্রীর দিকে তাকিয়ে থাকে। সিফাত মাথা নিচু করে আছে। তোমরা খাচ্ছ না কেন? তাড়াতাড়ি খাবার শেষ করো, কঠিন গলায় বলেন উনি। সোয়ার চোখে পানি চলে আসে। মায়ের সাথে কেউ এমন ব্যবহার করে? মা, আমি বিয়ে করতে পারবো না। আমি তোমার শখ আহ্লাদ মেটাতে পারবো না। তুমি পরীর মুখের দিকে তাকাও না মা, দেখে কত মায়া লাগে মেয়েটার জন্য। ওকে নিয়ে তোমার শখগুলো পূরণ করো না মা। রিনিয়ে রিনিয়ে বলে সিফাত। সাবিনা বেগম কিছুই বলে না। এই মেয়ে, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? খেতে বসো, সোয়াকে বলেন উনি। সোয়া হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। খিদে নেই আমার। সাবিনা বেগম কিছুই বলে না, নিজের ঘরে চলে যায়। মানুষটা খুব কঠিন মনে, সবাইকে নিজে কষ্ট দেয় উনি। সোয়া সাদির রুমে আসে। কানে হেডফোন গুঁজে ব্যালকনিতে বসে আছে তিনি। সোয়ার ভীষণ রাগ হয়। মাকে কথা শুনে এখানে এসে গান শোনা হচ্ছে। দাঁত কটমট করে সাদির দিকে আসতে যায়। একটু আগেই সাদি হাত ফসকে পানির বোতল পরে আরেকটা পানি পড়েছিল ওখানে। সোয়া সেটা খেয়াল করে না। হনহনিয়ে আসতে গিয়ে ঠাস করে পড়ে যায়। ধপাস করে শব্দ হতে সাদি পেছনে তাকায়। সোয়াকে পড়ে থাকতে দেখে বোঝা যায় এই মেয়েটা আবারও পড়ে গেছে। কান থেকে হেডফোন খুলে সাদি। সোয়া চোখ মুখ খিচে বন্ধ করে আসছে। প্রবলেম কি? সাদি বুক কুচকে জিজ্ঞেস করে সোয়াকে। সোয়া চোখ খুলে। খুব বেশি ব্যথা পায়নি, গোল হয়ে বসে আছে। আপনার প্রবলেম কি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? কোথাও যাওয়া হচ্ছে না আপনার? এখানেই থাকবেন। বড়া সংসার চাই আমার শাশুড়ির, তো তাকে তাই দিতে হবে। বছর ঘুরতে না ঘুরতে আমি মা হব, আর আমার শাশুড়ি দাদিমা হবে। এভাবে 12 বছর 12টা নাতি শাশুড়িকে দিতে হবে। তারপর তার সংসার ভরে যাবে, বুঝলেন? এক নাগারে কথাগুলো বলে ছোঁয়া। সাদি কপালে 3টি ভাঁজ ফেলে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। এতে ফালতু কথা বলে কিভাবে মেয়েটা? তোমার কি আমার হাতের চর খেতে ইচ্ছে করছে? হাতটা দেখিয়ে বলে সাদি। আমি ভয় পাই না আপনাকে। আমি যা বলেছি তাই হবে। আমার শাশুড়িকে ভরা সংসার দিতেই হবে, না হলে আপনাকে ন্যাড়া করে দেব আমি। রাগে ফুসফুস করতে করতে বলে ছোঁয়া। আই নিড অনেকগুলা বেবি।